বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি অ্যাডভোকেট আব্দুল হান্নান খান, শরীয়তপুর সদর উপজেলার শুলপাড়া ইউনিয়নে আমার বাড়ি। আমি শরীয়তপুর ডিস্ট্রিক্ট বার এবং ঢাকা বার আমার মাদার বার। আমি দুই বারেরই মেম্বারশিপ নাম্বার আছে, আমি দুই বারই ওকালতি করি। তো এখন আপনারা জানেন যে আমি অ্যাডভোকেট হিসেবে মাঝে মাঝে আমি লাইভ ভিডিওতে আসি। আইনের বিভিন্ন টপিকস নিয়ে আমি বিভিন্ন মামলা মোকদ্দমা নিয়ে আমি ভিডিওতে আসি। আমার ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে, সেই লিঙ্কে আপনারা প্রবেশ করে দেখবেন বিভিন্ন ভিডিও আইন বিষয়ে ভিডিও। সেই ভিডিওগুলো থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে আমার প্রচেষ্টা সার্থক হবে। তো ফৌজদারি মামলার উৎপত্তি, বিচার প্রক্রিয়া, ধারাবাহিকতা, পরিশেষে রায় নিষ্পত্তি পর্যন্ত আমার ভিডিও আছে। তো এই ফৌজদারি মামলার বিষয়ে আরেকটি ভিডিওর প্রয়োজন, সেটা হলো দেওয়ানি মামলা থেকেও দেওয়ানি অধিকার, সত্ত্বের অধিকার থেকেও লেনদেনের অধিকার, স্থাবর অস্থাবর সম্পত্তির অধিকার থেকেও, অর্থাৎ দেওয়ানি মামলা থেকেও কিন্তু একটা ফৌজদারি মামলার উৎপত্তি হতে পারে। সেটা কিভাবে? ধরুন, দেওয়ানি মামলাটা কি, আগে এটা একটু পরিষ্কার করে দিই। দেওয়ানি মামলা হলো, আমি আগেও বলছি, আবার বলি, দেওয়ানি মামলা হলো সত্ত্বের অধিকার নিয়ে তর্ক, যুক্তি, দ্বন্দ্ব এবং অভিযোগ, যেটাই বলুন না কেন, সত্যের প্রশ্ন নিয়ে। সত্য মানে মালিকানা, এখানে কোনো শাস্তি চাওয়া হয় না। যেমন এক লোক আর এক লোককে মারলে, এক ব্যক্তি আর এক ব্যক্তিকে আঘাত করলে, শারীরিক জখম করলে, সেখানে কিন্তু আপনার শুধু শাস্তি চাওয়া হয় যে আমার লোককে মারছে, আমি মারতে চাই, আমি শাস্তি চাই, আমি তার বিরুদ্ধে মামলা করে তার শাস্তি নিশ্চিত করতে চাই। এরপরে তার কাছ থেকে কিছু লেনদেন চাওয়া পাওয়া লেনদেন থাকলে সেটা হলো পরের কথা। আমাকে জখম করছে, আমি তার বিচার চাই, সেটা হলো ফৌজদারি বিষয়। তা দেওয়ানি বিষয় হলো যেখানে কোনো শাস্তি চাওয়া হবে না, যেখানে সত্যের প্রশ্ন নিয়ে প্রশ্ন হবে, অভিযোগ হবে, মালিকানার প্রশ্ন নিয়ে। যেমন ধরেন, আপনার ছেলে মেয়ে ভাই বোন বা আপনার স্ত্রীকে কেউ আটকে রেখেছে, বা তিনি তার নিজের পথেই তার বাবার বাড়িতে আছে, তা আপনার স্ত্রী, বা কোথাও আছে, অথবা আপনার সন্তানকেও আটকিয়ে রেখেছেন, বা অন্যের অধিকার আছে, বিভিন্ন ভুলভাল বুঝিয়ে ছোটোবেলা থেকে তাকে রেখেছেন, অথবা আপনার কোনো ব্যক্তি, যে কোনো ব্লাড অন্যের কাছে আটক আছেন দীর্ঘদিন যাবৎ, অথবা আপনার কোনো স্বর্ণালঙ্কার আছে অন্যের কাছে, আপনি সেটা পান, বা কোনোভাবে তার অধিকার আছে, দখলে আছে, নিয়ে গেছেন, অথবা আপনার কোনো স্থাবর সম্পত্তি, যেমন বাড়িঘর, দালান কোঠা, জায়গা জমি, পুকুর, জায়গা জমি, এগুলো যদি কারো অন্যের দখলে থাকে, কোনোভাবে চলে গেছে, একটা ভুল রেকর্ড, ভুল দলিল, বা যে কোনোভাবে অন্যের দখল করে খাচ্ছে। এরপরে আপনার অর্থ, টাকা পয়সা, যেমন আপনি 10 লক্ষ টাকা পাবেন কোনো না কোনোভাবে, বা ঋণ দিয়েছিলেন, সেটাও হতে পারে। এই ধরনের ইত্যাদি ইত্যাদি স্থাবর অস্থাবর সম্পত্তি যদি কারো দখলে থাকে, আপনারটা কেউ ভোগ করছে, খাচ্ছে, নিয়ে গেছে, দখলে আছে, তাহলে সেটা উদ্ধার করার জন্য আপনি কিন্তু দেওয়ানি মামলা করবেন, দেওয়ানির অভিযোগ করবেন, দেওয়ানি দেন দরবার করবেন। গ্রামীণ আদালতে হোক, গ্রামীণ দেন দরবারের মাধ্যমে হোক, চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে হোক, দেওয়ানি আদালতে গিয়ে হোক, আপনি এই স্থাবর অস্থাবর সম্পত্তি, আপনি মালিকানার যে অধিকারের বিষয়টা, সেটা কিন্তু আপনি আপনি সেই মামলা করে আপনার সেই আপনার জিনিস, সেই আপনার অর্থ, সেই আপনার স্বর্ণালঙ্কার, সেই আপনার মানুষ, যেই অন্যের অধিকারে থাকুক, আটক থাকুক, সেটা আপনি উদ্ধার করার জন্য মামলা করবেন। এটা হলো দেওয়ানি মামলা। এখন দেওয়ানি মামলা, আপনার একটা পুকুর বা একটা নাল জমি অন্যের দখলে আছে, এর জন্য আপনি একটা মামলা করছেন বা করতেছেন। এই অবস্থায় ওই জমির দখল নিয়ে আপনিও সকালবেলা ভোরে ওই জমিটার নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে আপনিও দখলে থাকার জন্য বা দেখার জন্য ওই জমিটার উপরে সকালে 10 বা 8টার দিকে আপনি গেলেন।
বা কোনো চাষবাস করার জন্য, বীজ বপন করার জন্য, কোনো একটা কাজের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য আপনি গেলেন, অলরেডি ওই সম্পত্তি নিয়ে কোনো একটা মামলা চলতেছে, অভিযোগ চলতেছে, এই মুহূর্তে আপনি ওই জমির উপর গেলেন, প্রতিপক্ষ যারা দখল করে খাচ্ছে, ভোগ দখলে যাদের আছে তারাও আসলো, আসার পরে এক কথায় দু কথায় তর্ক বিতর্ক করে, গালিগালাজ করে আপনাদের মধ্যে তর্ক বিতর্ক হওয়ার এক পর্যায়ে মারামারি হলো। সেই ক্ষেত্রে উভয়ে দখল চাচ্ছেন বা উভয়ের অভিযোগ, আপনি চাচ্ছেন, সেও চাচ্ছে, তো এক পর্যায়ে মারামারি হলো। মারামারি হওয়ার পরে আপনার শরীরে আঘাত লাগলো, আঘাত বা মাথায় আঘাত লাগলো, দাঁত ভেঙে গেল, হাত ভেঙে গেল, এখানে 326-এর মামলা হয়ে গেল, দণ্ডবিধি 326। তো দণ্ডবিধির মামলা ফৌজদারি কার্যবিধিতে এটার বিচার হয়। দণ্ডবিধিতে হলো কী অপরাধ করলেন, কী শাস্তি, শুধু এটুকুই বর্ণনা থাকে দণ্ডবিধি আইনে। তাহলে এটার বিচার প্রক্রিয়া কেমনে হবে? দণ্ডবিধির 326-এ সে অপরাধ করছে, বিচার প্রক্রিয়া হবে কীভাবে? মামলা দায়ের হবে, তদন্ত হবে, গ্রেপ্তার হবে, এরপরে আসামিরা জামিন নেবে, এরপরে চার্জ ফ্রেম হবে, তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর, এরপরে চার্জ ফ্রেম হওয়ার পর সাক্ষী হবে, ইত্যাদি ইত্যাদি প্রক্রিয়া মামলা রায়ের মাধ্যমে মামলাটা নিষ্পত্তি হবে। তো সেক্ষেত্রে কথা হলো যে দেওয়ানি বিষয়বস্তুর উপর দ্বন্দ্ব বা অধিকারের মাধ্যমেই কিন্তু অপরাধটা চলে গেল ফৌজদারি অপরাধে। যে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, জায়গা জমি দখল সত্ত্বে উভয় জমির উপরে গেলেন, তো দুইজনই আঘাত কম বেশি করছেন, তো আপনার উপর চরম আঘাত আসলো, 326 হলো। তাহলে এখানে কিন্তু 326 হোক আর ছোটো আঘাত হোক, যাই হোক, এখানে কিন্তু আপনার একটা ফৌজদারি অপরাধ হয়ে গেল, তাহলে ফৌজদারি মামলাও হয়ে গেল। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার দেওয়ানি মামলা থেকেও কিন্তু এটা একটা ফৌজদারি মামলার উৎপত্তি হতে পারে, যে কোনো ঘটনা থেকেই যে কোনো ঘটনা কিন্তু হতে পারে। আবার ফৌজদারি মামলা থেকেও কিন্তু দেওয়ানি মামলার উৎপত্তি হতে পারে মাঝে মাঝে, যে ডাকাডাকি, মারামারি, ঘুষাঘুষি হয়েছে, আঘাত কম বেশি হয়েছে, এখান থেকে আপনার স্বর্ণালঙ্কার বা কিছু টাকা পয়সা নিয়ে গেছে, চুরির মামলা দণ্ডবিধিতেও যাবে, আমার আপনার একখানা জমিও দখল করে নিয়ে গেল এই ফৌজদারি অপরাধ গ্যাঞ্জাম মারামারি করার এক পর্যায়ে, আপনাকে উৎখাত করে দিয়ে একখানা জমিও সে দখল করে নিয়ে গেল। তাহলে এখানে কিন্তু ফৌজদারি অপরাধ গণ্ডগোল হইতেছে, মারামারি হয়েছে, জখমি হয়েছে, একটা ফৌজদারি মামলা হলো, একটা জমিও সে দখল করে নিয়ে গেল, এখানে কিন্তু এই ঘটনা থেকে আবার একটা দেওয়ানি মামলার উৎপত্তি হলো। তাহলে দেওয়ানি মামলা থেকেও ফৌজদারি মামলার উৎপত্তি হতে পারে, ফৌজদারি মামলা থেকেও দেওয়ানি মামলার উৎপত্তি হতে পারে। তো ফৌজদারি মামলার বিষয়ে একটু বলি, এখানে আরেকটু বলি যে ফৌজদারি মামলা আপনার কিছু আপোষযোগ্য মামলা আছে, ওই ভিডিওটাতে আমি এই কথাটা বলি নাই, যে ফৌজদারি মামলা হলেই বাদী, সাক্ষী, যিনি অভিযোগকারী, তিনি রাষ্ট্র, পিপি, পুলিশ প্রশাসন সবাই একটা পক্ষে থাকে, আর শুধু অপর পক্ষে থাকে শুধু একমাত্র আসামির পক্ষে আর কেউ থাকে না। তাহলে এখানে আমি বলছিলাম ওই ভিডিওতে যে পিপি সাহেব রাষ্ট্রপক্ষে, রাষ্ট্রবাদী, আর অভিযোগকারী তারা হলো শুধু সাক্ষী, সংবাদদাতা, এজাহারকারী, অভিযোগকারী, সাক্ষী, তারা হঠাৎ করেই আজকে মামলা করে কালকে পরশু 1 মাস 1.5 মাস পরেই যে অভিযোগটা প্রত্যাহার করতে বা আসামির পক্ষে গিয়ে আসামিকে খালাস দিতে পারে না। কিন্তু এখানে একটু কথা রয়ে গেছিলো, সেই কথাটা হলো, হ্যাঁ, বাদী একবার অভিযোগ করার পরে 1 সপ্তাহ পর বা 1 মাস পর বা 15 দিন পরেও এটা আপোষ করতে পারে। ফৌজদারি মামলায় আপোষ সম্ভব, বাদী নিজেই, যিনি সংবাদদাতা, তিনি আপোষ করতে পারেন। সেটা হলো আপোষযোগ্য যেই মামলাগুলো, যেমন ছোটো ছোটো অপরাধ, ছোটো ছোটো আঘাত, ছোটো ছোটো ঘুষাঘুষি, কিলাকিলি, ওরকম কোনো জখম হয় নাই, 326 হয় নাই, 325 হয় নাই, এমন কিছু কিছু আঘাতের ক্ষেত্রে, কিছু কিছু মামলার ক্ষেত্রে যদিও সেটা ফৌজদারি মামলা, তারপরেও সেটা কিন্তু বাদী, সাক্ষী, অভিযোগকারী বা সংবাদদাতা, এজাহারকারী গিয়ে আদালতের কাছে গিয়ে বলতে পারে যে হ্যাঁ, আমরা আপোষ হয়ে গেছি, এটা আপোষযোগ্য মামলা, ফৌজদারি এত তফসিলের, এত তফসিলের, এত অনুচ্ছেদে আছে যে এটা এত ধারা আছে যে এই মামলাটা আপোষযোগ্য, আপোষ করা যায়। দুই পক্ষ, বাদী, এজাহারকারী, সাক্ষী, সংবাদদাতা, যিনি ভিক্টিমাইজ হন, যার লোক ক্ষতিগ্রস্ত হন বা যিনি ক্ষতিগ্রস্ত হন, তাকে বলা হয় ভিক্টিমাইজ হওয়া। বাদী, এজাহারকারী, সংবাদদাতা, এর পক্ষে রাষ্ট্র থাকবে, রাষ্ট্র তার পক্ষে নিয়ে, পক্ষ নিয়ে রাষ্ট্র চালাবে, পিপি থাকবে, সবাই এই বাদী পক্ষে থাকবে এবং ভিক্টিমাইজ, ক্ষতিগ্রস্তের পক্ষে থাকবে। অপরদিকে শুধু আসামি থাকবে, শুধু একা আসামির পক্ষে শুধু আসামিই থাকবে, তার পক্ষে শুধু থাকবে লয়ার, আইনজীবী।
আসামি পক্ষে আর কেউ থাকবে না। তো সেই ক্ষেত্রে এই ছোট ছোট অপরাধের ক্ষেত্রে কিছু কিছু যেগুলো আপসযোগ্য সেগুলো কিন্তু এই রাষ্ট্রপক্ষের যত লোক আছে, সাক্ষী, বাদী, এজাহারকারী, সংবাদদাতা, সবাই কিন্তু গিয়ে এই সংবাদদাতা, এজাহারকারী, ভিক্টিমাইজ যে হয়, ক্ষতিগ্রস্ত যে হয়, সে কিন্তু আসামি পক্ষের সাথে দেন দরবারের মাধ্যমে এলাকায় আপস মীমাংসা করে, ইসলামে বা বিভিন্নভাবে আপস মীমাংসা করে এই রেকর্ড, এই ডকুমেন্ট আদালতে জমা দিয়ে বলা যায়, স্যার আমরা আপস মীমাংসা হয়ে গেছি, মামলাটা প্রত্যাহার করে নিতে চাই, ফৌজদারি অপরাধ, ফৌজদারি মামলাটা আমরা আর চালাইতে চাই না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফৌজদারি প্রসিডিউর অনুযায়ী আপনার এই মামলাটা কিন্তু বিজ্ঞ আদালত আসামিদের খালাস করে দিয়ে এই মামলাটা অব্যাহতি দিয়ে, খালাস হবে রায়ের সময়, যেই দণ্ড অথবা খালাস হবে, অথবা সাক্ষী প্রমাণের মাধ্যমে যেটা প্রমাণিত হয় নাই সেটাকে বলা হবে মামলা শেষ পর্যায়ে রায়ের সময় যেটা হবে খালাস হবে, সেটাকে বলা হয় অ্যাকুইটাল বা খালাস। কিন্তু এই পর্যায়ে মামলা শুরু দিয়ে যেটা আসামিদের মুক্তি দেওয়া হয় সেটাকে বলা হবে এই মামলা থেকে আমাদের অভিযোগটা আপস মীমাংসা হয়ে গেছি, সেই ক্ষেত্রে আসামিদের অব্যাহতি দিলে আমাদের কোনো আপত্তি নাই, আমরা মামলাটা চালাইতে চাই না, সেই ক্ষেত্রে কিন্তু হবে অব্যাহতি, সেই ক্ষেত্রে কিন্তু খালাস হবে না। যাই হোক, এইভাবে মামলাটা আপনি প্রত্যাহার করে নিতে পারেন যদি আপসযোগ্য মামলা হয়। আর আপসযোগ্য মামলা যদি না হয়, যদি গুরুতর কোনো অপরাধ হয়ে থাকে, গ্রিভিয়াস হার্ট, 325, 26 ইত্যাদি আরও অপরাধ আছে, ধর্ষণ মামলা আছে, অপহরণ মামলা আছে, বিভিন্ন মামলা আছে, এইসব মামলার ক্ষেত্রে কিন্তু আপনি অযোগ্য যেই মামলাগুলো, সেই মামলাগুলো কিন্তু আপনি যদি আপোষ করতে চান, আপনি অভিযোগ করতে গিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হইলেন বা আপনার কোনো লোক ক্ষতিগ্রস্ত হইল, আপনি আসামির বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে আপনি যদি আবার আপোষ করতে চান, আদালতকে বলেন যে আমরা একটা স্ট্যাম্প করছি, আপোষ করছি, বা এই আসামি 10 জনের মধ্যে 2 জন ছিল না, তার বিরুদ্ধে অভিযোগটা নাই স্যার, সে জামিন পেলে আমার আপত্তি নেই, খালাস পেলে আপত্তি নেই, তার নামটা আমি রাখতে চাচ্ছি না, তাহলে কিন্তু আপনি উল্টো এই মামলার আসামি হয়ে যাবেন। আপনি বাদী হয়েও বা সংবাদদাতা, অভিযোগকারী, এজাহারকারী হয়েও আপনি এই মামলার আসামি হয়ে যেতে পারেন। যে একটা লোক মার্ডার হয়েছে, আপনি অভিযোগ করলেন, জানাইলেন, আপনি সাক্ষী বা অভিযোগকারী বা সংবাদদাতা, আপনি পুলিশ প্রশাসনকে, রাষ্ট্রকে জানাইলেন, রাষ্ট্র মামলা নিল, তদন্ত করতেছে, এখনও কোনো গ্রেপ্তার নাই, তদন্ত প্রতিবেদন কাজকর্ম শেষ হয় নাই, মামলার বিচার শুরু হয় নাই, আগেই এখনই আপনি আসামিকে ছেড়ে দিচ্ছেন, সুতরাং আপনি কয় টাকা ঘুষ খাইলেন, আপনার ভাই বা বাবা বা ভাই বোন মারা গেল, হত্যা করলো দুষ্কৃতকারীরা, তাদের বিরুদ্ধে অভিযোগ করলেন, এখন তাদেরকে আবার বলছেন জামিন দিলে আপত্তি নাই, তাহলে আপনি মামলা তদন্ত কার্য শেষ হয় নাই, বিচারই শেষ হয় নাই, আপনি এই দুষ্কৃতকারীকে, আবার যেই লোক মারা গেল, আপনার ভাই বোন বাবা মা যেই হোক যে মারা গেছে, তার মালিক তো আপনি না, তার মালিক হলো রাষ্ট্র, তার দায়িত্ব নেবে রাষ্ট্র। তাহলে আপনি দেওয়ানি মামলার ব্যক্তি টু ব্যক্তি যেই ক্ষেত্রে দেওয়ানি সত্যের অধিকারের ক্ষেত্রে একটা লিগ্যাল বৈধতা থাকে, লিগ্যাল মালিক হলো আপনার বাবার বা ভাই বোনের মালিক, আপনি লিগ্যাল মালিক, আপনি লিগ্যাল স্বত্বাধিকারী, লিগ্যাল উত্তরাধিকারী আপনি। বাট নিরাপত্তার ক্ষেত্রে, রাষ্ট্রীয় আইনের ক্ষেত্রে আপনার মা বাবা ভাই বোন এদের মালিক আপনি না। আপনার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত ব্যক্তির মালিক হয়েছে রাষ্ট্র, তার জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্রের। এখন রাষ্ট্রের লোক ক্ষতিগ্রস্ত করছে, রাষ্ট্রের লোকের আঘাত করছে বা হত্যা করছে, এই বিচার করবে রাষ্ট্র, আপনি শুধু সাক্ষী দিবেন, এসে সংবাদদাতা, এজাহারকারী, সাক্ষী। আপনি এখন মামলা করলেন 2 মাস 1 মাস বা 15 দিন পর এসে মামলার এখনও কার্যক্রম শেষ হয় নাই, মামলার তদন্ত প্রতিবেদন শেষ হয় নাই, মামলার গ্রেপ্তার হয়নি অনেকে, আপনি এখন বলতেছেন 10 জন আসামির মধ্যে অমুক আসামি, অত নং আসামি, স্যার এই ঘটনা করে নাই, নামটা ভুলে দিয়ে ফেলছি, সে জামিন হলে আমার আপত্তি নেই। তাহলে কিন্তু আপনাকে বলবে যে আপনি কত টাকা ঘুষ খেলেন, কত টাকা আপনাকে দিয়ে আপনি ম্যানেজ করছে, আপনি এখন আসামিদের পক্ষে চলে গেছেন, আপনিও ভিতরে যান। বিজ্ঞ আদালত কিন্তু এটাও বলতে পারে। বিজ্ঞ আদালত আপনার বিপক্ষে না, আসামিরও পক্ষে না, আপনারও পক্ষে না, কারোরই পক্ষে না। বিচার বিভাগ কিন্তু স্বাধীন, বিচার বিভাগ কারোরই পক্ষে না। কিন্তু বিচার বিভাগ কোনো পক্ষপাতিত্ব করে যদি কোনো আসামি খালাস দিয়ে দেয়, তাহলে কিন্তু বিচারক কিন্তু ঝামেলা পড়ে যাবে, রাষ্ট্র কিন্তু অভিযোগ করতে পারে যে কারো বিরুদ্ধে। সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত কিন্তু অবশ্যই ন্যায় বিচারের স্বার্থে আপনি যা বলবেন তাই বিজ্ঞ আদালত মেনে নেবেন, সেটা কিন্তু বিজ্ঞ আদালত করবেন না। তাহলে যোগ্য যে মামলা, সেই মামলা বিজ্ঞ আদালতকে বলতে পারেন যে আমরা আপোষ হয়ে গেছি, মামলাটা চালাতে চাই না। যদিও ফৌজদারি মামলা, যে ছোটোখাটো অপরাধ, ছোটোখাটো কিল ঘুষি বা রাত, ছোটোখাটো অপরাধের ক্ষেত্রে আপসযোগ্য যে মামলা, সেগুলোর ক্ষেত্রে আপনি মামলাটা চালাতে চান না, আপনি মামলাটা প্রত্যাহার করে নিতে পারবেন, সেই ক্ষেত্রে হবে। যাই হোক, তাহলে একটা ফৌজদারি মামলা থেকে একটা ফৌজদারি মামলায় সেই ক্ষেত্রে আপনি কিন্তু আসামির খালাস চাইতে পারবেন। সেটা সাক্ষী সময় যখন আপনি এজাহারকারী, আপনি একজন সাক্ষী, রাষ্ট্রবাদী, আপনিও বাদী, রাষ্ট্র, পিপি, আপনি
এজাহারকারী, সংবাদদাতা সকলেই বাদী। এর মধ্যে থেকে আপনার লোক যদি ক্ষতিগ্রস্ত হয়ে মারা যায় তাহলে আপনি হলেন সাক্ষী। আপনি সাক্ষীর সময় আপনাকে যখন চার্জ ফ্রেমের পর সাক্ষী শুরু হবে, বিচার প্রক্রিয়ার একটা পর্যায়ে সাক্ষীর সময় আপনাকে ডাকলে সাক্ষীর সময় আপনি বলতে পারেন দেন দরবারের মাধ্যমে, এলাকা চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে আপনারা নিজেরা আপস মীমাংসা হয়ে এরপর সাক্ষীতে গিয়ে বলতে পারেন, স্যার এই লোককে দেখি নাই, স্পষ্ট দেখি নাই মানে ফৌজদারি মামলার একটা বৈশিষ্ট্য আছে, যদি একটু সন্দেহ সৃষ্টি করে দেন, বিন্দুমাত্র সন্দেহ হয়ে গেলেই সেই মামলাটা কিন্তু খালাস হয়ে যাবে। সন্দেহ সৃষ্টি হলেই সেই মামলার আসামিরা ওই অভিযোগগুলি, আর সেই ক্ষেত্রে আবার মেডিকেল রিপোর্ট থাকে, মেডিকেলের ডাক্তার থাকবে, ডাক্তার সাক্ষী থাকবে, আয়ুষ সাক্ষী থাকবে, আয়ুষ সাহেব যে চার্জশিট তদন্ত করে রিপোর্ট দিয়েছিল তাদেরও একটা ম্যানেজের একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে একটা মামলার অনেক বিষয় থাকে, এই সব কথা সব বিষয়ে বলাটা ঠিক না, সব বিষয়ে বলা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন সাক্ষী থাকবে, আপনার লোক মারা গেছে শুধু আপনি সাক্ষী, আপনার প্রতিবেশী সাক্ষী, এর বাইরেও আরও সাক্ষী আছে, মেডিকেল সাক্ষী, ডাক্তার সাক্ষী, আয়ুষ সাহেব সাক্ষী থাকবে, পোস্টমর্টেম যাকে বলা হয় সেই ডাক্তার সাহেব সাক্ষী থাকবে, আয়ুষ সাহেব সাক্ষী থাকবে, তো ইত্যাদি। এই সমস্ত সাক্ষীকে ম্যানেজ করে সকল পিপি সাহেব রাষ্ট্রপক্ষের আসামির বিরুদ্ধে সমস্ত সাক্ষীগুলোকে আইনগতভাবে ম্যানেজ করে আপনি একটা মামলা থেকে খালাসের মাধ্যমে নিষ্পত্তি করতে পারেন। সাক্ষীর সময় আপনি বাদী সাক্ষী, এজাহারকারী হিসেবে, সংবাদদাতা হিসেবে সাক্ষীর সময় আপনি বলতে পারেন যে এই লোককে স্পষ্ট আমি দেখি নেই স্যার, এক কথায় মামলা খালাস হয়ে যাবে, যেহেতু ফৌজদারি মামলা। তো এতক্ষণ বুঝতে পারলেন যে একটি ফৌজদারি মামলার একটি দেওয়ানি মামলা থেকেও একটি ফৌজদারি মামলার উৎপত্তি হতে পারে, এবং কার কী দায়িত্ব, কার কতটুকু অধিকার, কে কোন পক্ষের, আশা করি সবই বুঝতে পারছেন। আমার অন্যান্য ভিডিও আছে, ফেসবুক পেজ আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, সেগুলো থেকে আপনার বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা মামলা মোকদ্দমার বিষয়ে আপনারা বুঝে নেবেন, জেনে নেবেন, দেওয়ানি এবং ফৌজদারি মামলা উভয়টাই বুঝে নেবেন। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।